আজকের দিনটা শুরু হয়েছে ছোট্ট একটা সারপ্রাইজ দিয়ে। সকালে ঘুম থেকে উঠে আমি বক্স আনপ্যাক করেছি, যেটা আমার হাসব্যান্ড দেশের বাইরে থেকে পাঠিয়েছেন। ভেতরে ছিল কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট, কসমেটিক্স আর আমার মেয়ের জন্য চকলেট। এই ছোট্ট বিষয়টাই সকালটা খুব স্পেশাল করে দিয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা যেহেতু আমার ডেইলি লাইভ ব্লগগুলো দেখতে বেশি পছন্দ করেন, তাই আজও শেয়ার করছি আমার একটা সাধারণ কিন্তু কৃতজ্ঞতায় ভরা দিন। অনেকেই বলে ইনফরমেটিভ কন্টেন্ট শেয়ার করলে ভালো। সত্যি বলতে সেগুলো অনেকেই উপভোগ করেন না। তাই আমি শেয়ার করি আমার নিজের জার্নিটা, কিভাবে আমি পড়াশোনা করি, সময় ম্যানেজ করি, মা হিসেবে দায়িত্ব পালন করি। আর এই ব্লগগুলো দেখে যারা সুন্দর কমেন্ট করেন, সাপোর্ট করেন, আপনাদের প্রতিটা শব্দ আমার কাছে অনুপ্রেরণার মতো। তো তারপর আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে। বক্স আনপ্যাক করার পর সকালের রান্নাটা সেরে নেওয়াটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা, কারণ রান্না হয়ে গেলে পুরো একটা দিন হালকা মনে হয়। আজকে খুব হেভি কিছু রান্না করিনি, সাধারণ হালকা আর হেলদি রান্না করেছি। আমার চেষ্টা থাকে বাচ্চার জন্য আলাদা কিছু একটা করা, হালকা কিছু রাখি আর বড়দের জন্য কিছু করতে হয়। আসলে রান্না করতে গেলে এই জিনিসটা একটু ঝামেলায় ফেলে। বড়দের জন্য একরকম রান্না, আবার বাচ্চার জন্য আরেক রকম রান্না। তবুও বেশি একটা সমস্যা হয় না, কারণ রান্নার সময় আমি একা থাকলেও নিজেকে একদম অলস লাগে না। কারণ আমি অনেক সময় হেডফোন কানে লাগিয়ে ইসলামিক বক্তৃতা অথবা স্পোকেন ইংলিশ অডিও বা পডকাস্টগুলো শুনি, যা স্টাডি রিলেটেড কিছু চালিয়ে দিয়ে রান্না করতে বসে যাই। তাহলে আমার মনটা খুব মানে ভালো সতেজ অনুভব হয়। রান্নার সময় খুব ভালো লাগে। রান্না শেষে কিচেনটা গুছিয়ে ফেলি। তারপর দিনের বাকি সময়টা পড়াশোনায় মনোযোগ দেওয়া অনেক সহজ হয়। ঘর গোছানো থাকে, তাই বেশি কেউ নোট করে নিচ্ছি সারাদিনের টাস্ক। আমি চেষ্টা করছি প্রতিদিনের রুটিন ধরে এগোতে। এর আগেও আমি ভোর সকালে ২ থেকে ২.৫ ঘন্টার একটা স্টাডি সেশন শেষ করেছি। আমি যেহেতু মানে পড়াশোনাটাকে একটু প্রোডাক্টিভ করতে চাচ্ছি, তাই সকাল টাইমে কেউ যেহেতু থাকে না, ওই টাইমে আমি স্টাডিটা করে ফেলি। মানে কেউ থাকে না বলতে সবাই ঘুমিয়ে থাকে। ওই টাইমটাতে স্টাডি করলে আরো বেশি প্রোডাক্টিভ হয়। তো আমি গত ভিডিওতে একটা গণিত বিষয়ক বই সম্পর্কে বলেছিলাম, যেটাতে ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বোর্ড বইয়ের মতো সাজানো হয়েছে। আলাদা বই খুঁজে আনতে হয় না। এই বিষয়টা সত্যিই খুব হেল্পফুল। তো ওই বই সম্পর্কে আজকে আমি রিভিউ দিয়েছি। তো সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আরেকটা অ্যানাউন্স করতে চাই, সেটা হচ্ছে যারা মানে লাইভ স্টাডি করতে চান, মানে গ্রুপ স্টাডি করতে চান, তারা কিন্তু আমার সাথে গ্রুপ স্টাডি করতে পারেন। তো গ্রুপ স্টাডিটা আসলে কিভাবে করবেন, সেটা হচ্ছে আমি রাতে 9:30 থেকে 10টার মধ্যে প্রতিদিন ফ্রি হয়ে যাই। তখন রান্নাবান্না, খাওয়া দাওয়া প্লাস হচ্ছে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে ফেলি। তখন আর আমার কোনো কাজ থাকে না। তখন আমি 10টা থেকে বেশিরভাগ টাইম 12টা পর্যন্ত আমি স্টাডি করি। দেখা যায় ওই টাইমে আমি অনেক সময় লাইভে যাই। তো আপনারা যদি পাশে থাকেন, আমি প্রতিদিনই চেষ্টা করব লাইভে স্টাডি করার। তো যারা রিয়েল টাইম স্টাডি মানে টাইমে পড়াশোনা করি, তো সেখানে যদি কেউ থাকেন, তাহলে আমার সাথে জয়েন হয়ে আপনিও পড়াশোনা করতে পারেন। গ্রুপ স্টাডি মূলত সেটাই, যেটা হচ্ছে সেখানে গ্রুপের সবাই একত্রিত হয়ে এক টাইমে পড়াশোনা করবে। আর আমি যেহেতু রিয়েল টাইম পড়াশোনা করি, সেখানে একদম বসে থেকে পড়াশোনা করি। কোনো এডিটিং হয় না, একদম সরাসরি দেখানো হচ্ছে যে আমি একদম 2 থেকে 2.5 ঘন্টা টাইম বসে পড়াশোনা করছি। তো এটা দেখে কিন্তু অনেকের ভিতরে অনুপ্রেরণা জাগতে পারে যে সে এতক্ষণ টাইম টেবিলে বসে পড়াশোনা করছে, আমি কেন অন্য কিছু করব, আমিও পড়তে বসি। এই যে অনুপ্রেরণা, এই জিনিসটাই কিন্তু গ্রুপ স্টাডিতে কাজে দেয়। তো আপনারা যারা গ্রুপ স্টাডি করতে চান, আমার সাথে লাইভে জয়েন হয়ে ওই টাইমটুকু পড়াশোনা করতে পারেন। যদি কাজও থাকে, সেই কাজটা আগে সেরে ফেললেন, মানে ওই টাইমটাতে পড়াশোনা করার জন্য। তো এই তো ছিল 2টা ঘোষণা। তো যাই হোক, তারপর আমি আবার পড়াশোনা শুরু করার উদ্দেশ্যে খাওয়া দাওয়া, রান্নাবান্না, সকালের সব কাজ তো শেষ। আমার মেয়ে আর কি জেদ করছিল, মা আমার সাথে বসে একটু পড়াশোনা করো। তো আমি ওর টেবিলেই আসলে বসে পড়াশোনাটা শুরু করেছি। আমি ওর সাথে ড্রয়িং রুমে বসে ও টিভি দেখছিল,
আর আমি ভাবলাম যে আমি এখানে বসেই কিছুক্ষণ পড়ি। ও আমাকে যেতে দিচ্ছিল না, বসতে বলছিল। তাই ওর সাথে ও এদিক দিয়ে টিভি দেখছিল, আমি এদিক দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলাম। আমার আবার অসুবিধা হয় না। অনেকের টিভির সাউন্ড বা কথাবার্তায় অসুবিধা হয়, পড়াশোনা করতে পারে না। কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে, তাই আমার বেশি একটা অসুবিধা হয় না। তো ওইখানে আমি কিছুক্ষণ পড়াশোনা ১ ঘন্টার মতো পড়াশোনা করার পর আমার মেয়েকে নিয়ে একটু বোরিং লাগছিল। একটু ছাদে গিয়েছিলাম। এখন অনেক বৃষ্টি হয়, প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়। বৃষ্টিতে আসলে বৃষ্টির পানি তো আল্লাহর রহমত। তো এই রহমতের পানি পেয়ে আমাদের ছাদে যে গাছগুলো ছিল, প্রত্যেকটা গাছ এতটা সতেজ হয়েছে কি বলবো। দেখেন, এটা হচ্ছে পুঁইশাক। পুঁইশাকের পাতাগুলো এত বড় বড় হয়েছে। মানে আমি দেখে তো ১ম এ অবাক হয়ে গেছি যে এরকম বড় পাতার পুঁইশাক কিন্তু আমি খুব কম দেখেছি। ছোট, ছোট দেখেছি বাজার থেকে যখন আমরা কিনে আনতাম শাক, তখন কিন্তু এত বড়, বড় পাতা হতো না। মানে এত বড়, বড় পাতা দেখে আমার খুব ভালো লাগছিল। তো এগুলো উঠালাম দুপুরবেলা রান্নার জন্য। আমাদের ছাদে অনেক ধরনের গাছ আছে। এর ভিতরে এটাও একটা গাছ, ডালিম গাছ। তো এই যে হচ্ছে সেই বইটা, আম এই বই সম্পর্কে আমি বলেছিলাম। তো এই বই সম্পর্কে যদি এখন বিস্তারিত বলতে চাই তাহলে বইটা খুলে দেখতে হবে। চলুন দেখা যাক। চলুন দেখা যাক বইটাতে কি আছে। তো ১ম এই বইটার নামটা বলে দিচ্ছি। বইটা হচ্ছে ম্যাথ এক্স ফ্যাক্টর বেসিক টু অ্যাডভান্স, মুত্তাসিন পাহলভী স্যারের একটা বই। তো এটা ১৯৯৫ থেকে ২০১৩ সালের বর্তমান সিলেবাসের যে বোর্ড বইগুলো আছে, সেটার বোর্ড বইয়ের সমাধান সম্মিলিত একটা বই। আপনার বোর্ড বইয়ের কতটুকু মানে গুরুত্বপূর্ণ আপনাকে পড়তে হবে, ধরুন ক্লাস 6 এর বইয়ের কতটুকু গুরুত্বপূর্ণ অধ্যায় আছে যেটা আপনাকে পড়তে হবে, সেই বিষয়টার সমাধান সহ একদম দেওয়া। বইটিতে রয়েছে গণিত বোর্ড বইয়ের সমাধান নবম দশম শ্রেণী, উচ্চতর গণিত বইয়ের সমাধান নবম দশম শ্রেণী, গণিত বোর্ড বইয়ের সমাধান অষ্টম শ্রেণী, গণিত বোর্ড বইয়ের সমাধান সপ্তম শ্রেণী, গণিত বোর্ড বইয়ের সমাধান ষষ্ঠ শ্রেণী, উচ্চতর গণিত একাদশ থেকে দ্বাদশ শ্রেণী, সরকারি বেসরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান, বিসিএস লিখিত দশম থেকে ৪৩ পরীক্ষার প্রশ্ন ও সমাধান, ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান। এখানে শুধুমাত্র বোর্ড বইয়ের যে বিষয়গুলো সেটা আছে। ম্যাথ এক্স ফ্যাক্টর অ্যাডভান্স টু বেসিক। বইটিতে একদম হচ্ছে আপনার বোর্ড বইয়ের সমাধান সম্মিলিত। আপনার বোর্ড বইয়ের কতটুকু অংশ এখানে পড়তে হবে সেই বিষয়টা দেওয়া। বর্তমান সিলেবাস ২০১৩ থেকে ৯৬ থেকে ১২, ১৯৮৩ থেকে ৯৫ সালের যে প্রশ্নগুলো এখানে কিন্তু দেওয়া। তো চলুন বইটার ভিতরে দেখা যাক, বইয়ের ভিতরে কি ধরনের বৈশিষ্ট্য এই বইটাকে আরো বেশি আকর্ষণীয় করেছে সেই বিষয়টা একটু দেখা যাক। তো বৈশিষ্ট্যর ১ম-ই হচ্ছে প্রতিটি অধ্যায়ের শুরুতে টাইপ ভিত্তিক সাজেশন রয়েছে। এই সাজেশনটি পরীক্ষার প্রস্তুতির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিটি অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র ও শর্টকাট রয়েছে। এই শর্টকাটগুলো দ্রুত সমাধান করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। বইটিতে ১৯৮৩ থেকে বর্তমান সিলেবাসের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর বোর্ড বইয়ের প্রয়োজনীয় অধ্যায়ের সমাধান রয়েছে। তাই বইটি পড়লে পাঠ্যপুস্তক এর অঙ্ক আলাদাভাবে প্র্যাকটিস করার প্রয়োজন নেই। বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা লিখিত প্রশ্নসমূহের টপিক ভিত্তিক সমাধান রয়েছে। প্রতিটি অধ্যায়ের শেষে রয়েছে নিজেকে যাচাই করার জন্য অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট। বইটির শেষে সংযুক্ত করা হয়েছে দশম থেকে ৪৩তম বিসিএস এর লিখিত মডেল টেস্ট। বইটির শেষে সংযুক্ত এই বিষয়টা করা হয়েছে। বইটির শেষে সংযুক্ত করা হয়েছে মানসম্মত মডেল টেস্ট, যা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করতে পারবেন। এই বইয়ে আরো বিভিন্ন ট্রিক্স রয়েছে, টেকনিক রয়েছে, যেটা অনুসরণ করে দ্রুত সময়ে অঙ্ক সমাধান করা যাবে। বইটি গণিতের গৃহশিক্ষক হিসেবে কাজ করবে, তাই আপনার বাড়তি করে মানে শিক্ষকের প্রয়োজন পড়বে না এবং আপনার বেসিকটাকে মানে যাদের বেসিকটা দুর্বল তাদের জন্য এটা খুবই ভালো কাজ করবে। বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষার জন্য গণিতের সেরা বই ম্যাথ এক্স ফ্যাক্টর। আর আরেকটা কথা বলি, এটা কিন্তু আমি কোনো পাবলিকেশনের পক্ষে হয়ে বলছি না। এই বইটা আমি কিনেছি এবং আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা আমাকে বলেছিল যে বইটি সম্পর্কে জানাতে, রিভিউ দিতে। আমি তাদের উদ্দেশ্যে শুধুমাত্র বইটি সম্পর্কে বলছি। তো চলুন এখন একটু বইটার ভিতরে দেখা যাক। সেটা হচ্ছে, ধরুন এই যে পাটিগণিতের যে অধ্যায়টা, হ্যাঁ শতকরা যে অধ্যায়টা, এখানে যে ষষ্ঠ শ্রেণী অনুশীলন ২.২ বর্তমান সিলেবাসের ভিতরে একটু যাওয়া যাক।
তো এখানে যে জিনিসটা লক্ষ্য করার মতো সেটা হচ্ছে যে কি দেওয়া আছে এই বইয়ের ভিতরে, এই অনুশীলনে কি দেওয়া আছে সেটা যদি একটু দেখি, তাহলে এই যে 2.2 এর যে বর্তমান সিলেবাস শতকরায় প্রকাশ করো, এই যে বইয়ে মানে বোর্ড বইয়ে যেভাবে দেওয়া থাকে ঠিক সেইভাবেই কিন্তু সেই প্রশ্নগুলোই এখানে তুলে দেওয়া হয়েছে। আমরা হয়তো আমাদের বেসিকটা শক্তিশালী করার জন্য বোর্ড বই প্র্যাকটিস করতাম, ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট লেভেলের যে বোর্ড বই সেটা প্র্যাকটিস করা কিন্তু সত্যিই খুব কষ্টকর হয়ে যেত। প্র্যাকটিস করতাম ঠিকই, কিন্তু এটা জানতাম না যে আসলে এই বইয়ের এই অধ্যায়টুকু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এতটুকু করলেই যথেষ্ট, এর বেশি আমাদের আসলে প্র্যাকটিস করার প্রয়োজন নাই। এই বইটা কিন্তু আমাদেরকে সকল বই খোঁজার ঝামেলা থেকে বাঁচিয়ে দিয়েছে এবং ঠিক ষষ্ঠ শ্রেণী বলেন, পঞ্চম শ্রেণী বলেন, কোন অধ্যায় কোন কতটুকু টপিক করলে আমাদের জন্য যথেষ্ট সেটাও কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আমি ষষ্ঠ শ্রেণীর 2.2 অধ্যায়টা করলে আমার জন্য যথেষ্ট, হয়তো বা আরেকটা অধ্যায় করলে আমার জন্য যথেষ্ট, এর বেশি আমাকে করতে হবে না। তো এই বইটা আসলেই সত্যি খুব সহায়তা করেছে এই বিষয়টাকে সহজ করে দিয়ে। আর বইটার দাম নিয়েছে 600 টাকা, 1 টাকাও কম নেয়নি। তো জানি না কেন নেয়নি, আমি বলেছিলাম অনেকভাবে কিন্তু নেয়নি। তো যাই হোক, এই তো গেল বই সম্পর্কে রিভিউ দেওয়া। এখন চলুন দেখে নেওয়া যাক যে আমি যে টু ডু লিস্ট করেছিলাম সারাদিনে, তো এই সময়টুকুর ভিতরে আমি কি কি পড়ে শেষ করতে পেরেছি। তো এই সময়টুকুর ভিতরে আমি বাংলাদেশ বিষয়বলির অধ্যায় থেকে 1947-এর দেশ ভাগ থেকে শুরু করে যা যা আছে একদম এই পর্যন্ত, বঙ্গভঙ্গ দেশ ভাগ যা আছে ওই অধ্যায় সবকিছু পড়ে ফেলেছি। তারপর হচ্ছে ওইটা তো শেষ হলো, আর আমি সকালে পড়েছিলাম 2-2.5 ঘন্টার মতো। তারপর এই টাইমে আমি আরো 3 ঘন্টার মতো পড়লাম। সব মিলিয়ে প্রায় 6 ঘন্টার মতো স্টাডি হয়েছে। তো সকালে ইংলিশ পড়েছিলাম, আর এখন হচ্ছে এই বাংলাদেশ বিষয়গুলির এই অধ্যায়টা শেষ হয়েছে। পড়ার পরে রাইট দেওয়াটা কতটা যে আনন্দ দেয় সেটা আসলে যখন পড়াটা আপনার শেষ হয় না, যখন আপনি ওই ঘরটা পূরণ করেন টিক চিহ্ন দিয়ে, এটা আরো বেশি অনুপ্রেরণা যোগায়। আমি আর ভিডিও শুট নিইনি, তারপরে আর বিকালে আমার বেশি পড়া হবে না, কারণ আমার অনেক কাজ রয়েছে। সেই কাজগুলো শেষ করে আমি সন্ধ্যার পরে আবার পড়তে বসবো 7টা থেকে 8টা, সেখানে 1 ঘন্টা। আর হচ্ছে 10টা থেকে 12টা, মানে রাতের খাবার দাবার শেষ করে 10টা থেকে 12টা, সেখানে 2 ঘন্টা। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।